খেলা জমে গেছে দাদা, লিগ টেবিল জমে গেছে। প্রথমে লিগ টেবিলের দিকে তাকাবো, তারপর আসছি পুরো ম্যাচের প্রসঙ্গে। 6টা করে ম্যাচ খেলে মুম্বাই সিটি এফসি টপে 14 পয়েন্টে, মোহনবাগান এবং জামশেদপুর 6 ম্যাচ খেলে 13 পয়েন্টে, গোয়া, ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু তারা নিজেদের পরবর্তী ম্যাচ জিততে পারলে গোয়া 12তে যেতে পারবে, ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু 11 পয়েন্টে যেতে পারবে। অর্থাৎ 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 লিগ টেবিল 5টা ম্যাচ উইক হওয়ার পর, 6টা ম্যাচ উইক হয়ে যাওয়ার পরেই জমে ক্ষীর হয়ে যাবে। এবং যেটা নিয়ে বারবার কথা বলছিলাম, যে 4টে ম্যাচ উইক কমপ্লিট হওয়ার পর পরবর্তী যে 4টে ম্যাচ উইক রয়েছে, এবং যে টিমগুলো মনে করছে যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, তাদের এমন কিছু প্রতিপক্ষ রয়েছে পরবর্তী এই 4টে ম্যাচ উইকে, মানে 8টা ম্যাচ উইক অবধি। সেই 8 নম্বর ম্যাচ উইক হওয়ার পর আমরা ক্লিয়ার কাট বুঝতে পারবো যে কেউ বিরাট অ্যাডভান্টেজ পেয়ে এগিয়ে যাবে, না ফাইটটা নেক টু নেক হবে, যেখানে 11, 12, ইভেন 13 নম্বর ম্যাচ উইকে গিয়েও হয়তো চ্যাম্পিয়নশিপের ফাইসলা হতে পারে। এটা হচ্ছে প্রথম কথা। এবার আসছি ম্যাচের প্রসঙ্গে। একটা টিম তারা পরিষ্কার প্ল্যান করে এসেছিল, গেমকে প্রপার রিড করতে পেরেছে, প্লেয়াররা তাদের একটা ডিসিপ্লিনড ম্যানার দেখতে পাওয়া গেছে, একটা কঠিন মানসিকতা তারা দেখতে পেয়েছে, এবং সিনিয়র প্লেয়াররা স্পেশালি তারা আলাদা করে দায়িত্ব নিয়েছে নিজেদের টিমকে এই ম্যাচটা থেকে জয় তুলে দেওয়ার। আর উল্টো দিকের একটা টিম তারা কন্টিনিউয়াসলি স্ট্রাগল করলো, থার্ড ম্যান মুভমেন্টে তারা বারবার ফেল করলো, ডিফেন্সে তাদের একটা বিরাট বড় এরার দেখতে পাওয়া গেল, এবং বেশিরভাগ সময়ে শুধুমাত্র গোল করব, সবাই মিলে করব, যে যেমন করে পারবো করব, সেই যে একটা প্রতিযোগিতা, সেখানে সেই পুরনো রোগে আবারও সেই টিমটা ঢুকলো, এবং তারা 6 নম্বর ম্যাচ উইকে এসে এই সিজনে প্রথমবার তারা হারলো। এই পার্টিকুলার ফিক্সচারটা, এই মোহনবাগান আর মুম্বাইয়ের ফিক্সচারটা খুব ইন্টারেস্টিং। কেন? কারণ এর একটা বিশাল হাইপ তৈরি হয়, মারাত্মক লেভেলের একটা হাইপ তৈরি হয়। কারণ দুটো টিম কন্টিনিউয়াসলি লাস্ট 5-6 বছর ধরে একটা ভালো কোয়ালিটির টিম রেগুলার বেসিসে তারা তৈরি করে আসছে। 2020-21 সিজন থেকে মোহনবাগানের এন্ট্রি নেওয়া আর মুম্বাই সিটি এফসির একটা নতুনভাবে তাদের দেখা দেওয়া, এই যে দুটো টিমের আলাদা রকমের একটা ফাইট রয়েছে, সেটা কিন্তু আমরা বারবার দেখেছি। কিন্তু আমরা এটাও দেখেছি যে এই দুটো টিম যখনই ইন্ডিয়ান সুপার লিগে তারা মিট করেছে, সেখানে এক পেসে রেজাল্ট কিন্তু সবসময় মুম্বাই সিটি এফসির ফেভারে। আজ অবধি জাস্ট একবারই কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান মুম্বাই সিটি এফসিকে হারাতে পেরেছে। তো ফিক্সারের নিরিখে ডেফিনেটলি মোহনবাগান বোধহয় কোথাও একটু মনস্তাত্ত্বিক দিক থেকে পিছিয়ে থাকে, যে আবার মুম্বাই সিটি এফসি ম্যাচ, এবং স্ট্যাটিস্টিক্যালি বা হিস্টোরিক্যালি রেকর্ড বলছে এই ম্যাচটাতে মোহনবাগান কিন্তু কখনোই খুব একটা ফেভারিট না। বাট হ্যাঁ, মুম্বাই তারা যেভাবে আজকের ম্যাচটা জিতলো, তারা ফেভারিট তো ডেফিনেটলি ছিল না, তারা আন্ডারডগও ছিল না, কিন্তু তাদের মধ্যে একটা কোথাও জেদ ছিল যে চলো আমাদেরকে না ভালো কিছু করে দেখাতে হবে। কারণ টানা 3টে ম্যাচে আমরা খুব সিলি গোল খেয়েছি। দিল্লি এসসির মতো টিম, তাদের এগেনস্টে আমরা 2-0 গোলে এগিয়ে গিয়েও 2-2 ড্র করেছি। সেই জায়গা থেকে আমাদের একটা ফাইট ব্যাকের দরকার রয়েছে, এবং আমাদের এই ম্যাচটা জিততে হবে এবং টপ পজিশনে পৌঁছতে হবে। কালকের প্রিভিউতেই বলেছিলাম যে হয়তো এই ট্রাঙ্কেটেড সিজনে আমরা এর আগের যে মোহনবাগানকে দেখেছি, এর আগের যে মুম্বাই সিটি এফসিকে দেখেছি, তার থেকে এবারে কিন্তু অনেকটাই আলাদা। এবং বারবার করে সবাই বলেছে যে মোহনবাগানের যে টিম রয়েছে, স্টার্টিং 11 নামার পর বেঞ্চে যে স্ট্রেংথটা রয়েছে, সেটা কিন্তু মুম্বাইয়ের থেকে অনেক বেটার। মুম্বাইয়ে সেই অর্থে 11 জন বেস্ট প্লেয়ার নেমে যাওয়ার পর খুব বেশি কিন্তু বেঞ্চে আর অপশনস নেই। কিন্তু আমরা বোধহয় সবাই এটা ভুলে গেছিলাম যে বেঞ্চ স্ট্রেংথ থাকলেও তাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করা, এটা কিন্তু একজন কোচের কাজ হয়। আজকে আমরা যদি বলি যে ওই একটা ডিফেন্সিভ এরর বা মাঝ মাঠের এরর, বা কোথাও একটা গোল আর্লি কনসিড করে যাওয়া, সেখান থেকে আর ফিরতে না পারা, এটা যেমন মুম্বাই সিটি এফসি তাদের ডিফেন্সিভ অ্যাপ্রোচ থেকে ম্যাচটাকে জিতে নিয়ে বাড়ি গেল, খুবই লো বল পজিশন রাখার পরেও, খুব বেশি তারা পেনিট্রেটিভ জোনে এসে অ্যাটাককে বারবার করে জেনারেট না করার পরেও তারা যেভাবে ম্যাচটা জিতে বেরিয়ে গেল, এটা যেমন তাদের ক্রেডিট। উল্টো দিকে মোহনবাগান এই যে ম্যাচটা হারলো, তার পেছনে যে প্লেয়ারদের ওপর দায়িত্ব থাকে যে কোথাও আমাদের টিমের জন্য এক্সেপশনালি পারফরমেন্স করতে হবে, তাদের দায় কিন্তু অনেক বেশি। কিন্তু তার থেকেও আমি বলবো যে সের্জিও লোবেরা, তিনি যেভাবে পিটার ক্র্যাটকির প্ল্যানকে বিট করতে ফেল করলেন, তিনি যেভাবে নিজের স্ট্র্যাটেজিতে, নিজের সিস্টেমে, নিজের প্ল্যানিংয়ের মধ্যে নিজেই পুরোটা জড়িয়ে গেলেন, এবং ওই যে অভিমন্যু সে চক্রব্যূহে ঢুকেছিল,
সে চক্রব্যূহে ঢোকার মন্ত্রটা জানতো, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার মন্ত্রটা জানতো না। এটাই কিন্তু হয়েছে আজকে সের্জিও লোবেরার ক্ষেত্রে। তিনি যেভাবে পুরো সিস্টেমটাকে তৈরি করেছিলেন যে মুম্বাইকে আমি এইভাবে বিট করব, তিনি যেভাবে কামিংসকে শুরু থেকে খেলিয়েছিলেন, বেশিরভাগ সময় সে সেকেন্ডারি স্ট্রাইকার খেলেছে, এই যে কোথাও প্ল্যানটা, এই যে কোথাও সিস্টেমটাতে তিনি স্টার্ট করলেন, দেখা গেল তিনি সেই সিস্টেমটার মধ্যে হারিয়ে গেলেন, এবং এমন হারিয়ে গেলেন সেকেন্ড হাফে চেঞ্জ করতে গিয়ে তিনি রীতিমতো খাবি খেলেন। তিনি দীপক টাংরিকে নিয়ে এলেন। দেখো টাংরি কিসের জন্য? টাংরি হচ্ছে ডিস্ট্রাকটিভ ফুটবল খেলার জন্য। টাংরিকে ইন্ডিয়ান ফুটবলে কেউ জানে না যে ও খুব কনস্ট্রাকটিভ ফুটবল খেলে, স্কিল রয়েছে, বিরাট হাই একটা ক্লাসিক প্লেয়ার। না, হি ইজ আ প্লেয়ার লাইক প্রণয় হালদার, যে কিন্তু খেলাটাকে ডিস্ট্রাকটিভ সিচুয়েশনে নিয়ে যায়, অপোনেন্টকে বাজে ফাউল করে, খেলাকে নষ্ট করে, এবং যেটা এই প্লেয়ারদের ন্যাচারাল ব্যাপার হয় যে একটা কার্ড যে কোনো মুহূর্তে কনসিড করা এবং টিমকে এবং কোচকে বিপদে ফেলে দেওয়া। এটা ডেফিনেটলি জানতেন সের্জিও লোবেরা। আজকে তাকে ইউজ করার মতো কোনো সিচুয়েশনই তৈরি হয়নি। অনিরুদ্ধ থাপা যেভাবে একটা অ্যাঙ্কারের রোল প্লে করছিল, যেভাবে খেলাটাকে মাঝমাঠে ধরে রাখছিল, সেই জায়গাটা হারিয়ে গেল। এবং দেখা গেল এই চেঞ্জটার কিছু মিনিটস পর তার বোধোদয় হয়েছে যে না না না, দীপক টাংরিকে আর মাঠের মধ্যে রাখা যাবে না, আমাকে আরও অ্যাটাকিং যেতে হবে, সাহাল আব্দুল সামাদকে লাগবে। যদি থাপাকেই তুলতে হতো এবং যদি সাহাল আব্দুল সামাদ প্ল্যানিংয়ের মধ্যে থাকতো, তাহলে সেকেন্ড হাফে শুরু থেকে কেন সাহাল আব্দুল সামাদ নয়? এবং অনেকে প্রশ্ন করবে যে লিস্টন কোলাসোর মধ্যে কোচ কী দেখেছেন যে তিনি রেগুলার বেসিসে তাকে রাইট উইংয়ে খেলাচ্ছেন, রেগুলার বেসিসে তাকে গোটা ম্যাচের পুরোটাই সময় দিয়ে যাচ্ছেন। তার প্রোডাক্টিভিটি এই মুহূর্তে নেই, তার সেইভাবে কন্ট্রিবিউশন নেই। না তো সে উইথ দ্য বল কিছু করতে পারছে, না তো উইদাউট বল তার যে মুভমেন্ট রয়েছে সে স্পেসটা ক্রিয়েট করতে পারছে। তার এই মুহূর্তের রোলটা কি কেউ কিন্তু বুঝতে পারছে না। না তার অ্যাটাকিংয়ের জায়গাতে রোল রয়েছে, না সে ডিফেন্সিভলি খুব একটা হেল্প করতে পারছে। কারণ যে জায়গা থেকে গোলটা হলো, নওফল যে জায়গা থেকে ফিনিশটা করলো, দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল ফিনিশ। জনি কাউকো যেভাবে বলটা বাড়িয়ে দিয়েছিল, জনি কাউকোর কথা আমাকে আলাদা করে এই ম্যাচের জন্য বলতে হবে, আসছি সেই প্রসঙ্গে পরে। যে জায়গা থেকে ফিনিশটা করলো, অনেক আগে কিন্তু ডিফেন্সটা অলরেডি ভেঙে গেছিলো, এতটা হাইলাইন ডিফেন্স। এবং যখন মোহনবাগান টানা 4টে ম্যাচ জিতলো, অনেকের হয়তো মনে থাকবে, তারপর আমি বেঙ্গালুরু ম্যাচের প্রিভিউতে বলেছিলাম যে মোহনবাগানে হয়তো খুব বেশি প্রবলেম চোখে পড়ছে না, কিন্তু একটা এমন প্রবলেম চোখে পড়ছে যেটা আগামী 1, 2, 3টে ম্যাচ, যে 3টে খুব টাফ ম্যাচ রয়েছে, সেখানে গিয়ে এক্সপোজ হয়ে যাবে। কি প্রবলেম? না, মিডফিল্ড, অর্থাৎ একদম ডিফেন্সিভ মিডফিল্ড, ব্লকার এবং ডিফেন্ডার, তার মাঝখানে যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটা কিন্তু বেশিরভাগ সময় এক্সপোজ হয়ে যাচ্ছে। উল্টো দিকের টিমগুলো তারা অ্যাটাকিংলি এতটাই পুয়ার ছিল, তারা মাঝমাঠের মানে কনস্ট্রাকশনের দিক থেকে এতটাই পুয়ার ছিল যে তারা ওই লুপ হোলটা ধরতে পারেনি মোহনবাগানের। এবং হাইলাইন ফুটবল এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার, সেটা কিন্তু এক্সপোজ হয়েছিল। সেটা বেঙ্গালুরুও কাজে লাগাতে পারেনি, সেটা কিন্তু আজকে কাজে লাগালো মুম্বাই সিটি এফসি। প্রথমে লালিমানজাওয়ালা ছাংতে সে অ্যালবার্তো রড্রিগেজকে বিট করলো। অ্যালবার্তোকে দেখে মনে হচ্ছিল একটু কিন্তু স্ট্রাগল করছে শুরুর দিকে, পরে ঠিক আছে একটু খেলার পেসটার সাথে ও নিজেকে মানিয়ে নিয়েছে। কিন্তু ওই জায়গাতে মাঝমাঠ এবং ডিফেন্সের যে গ্যাপটা, সেটাকে কিন্তু অ্যালবার্তো আর তার স্পিডে বিট করতে পারলো না, সেখানে ছাংতে কিন্তু ইজিলি বিট করলো। সেখান থেকে বল যাচ্ছে তোমার অর্টিজের পায়ে, সেখান থেকে বল যাচ্ছে জনি কাউকোর পায়ে। জনি কাউকো পুরো ডিফেন্সটাকে ভাঙছে, গোটা ডিফেন্সটা একটা সাইডে পড়ে যাচ্ছে, এবং নৌফলকে যে জায়গা থেকে বল দিচ্ছে সেখানে নৌফল কিন্তু ফ্রি, টোটালি ফ্রি। এই জায়গাতে যখন একটা টিম কাউন্টার অ্যাটাকে আসছে, সেখানে কিন্তু উইঙ্গারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। যদি ওই গোলটাকে কেউ একবার রিভিজিট করে, একবার যদি কেউ রিপ্লে দেখে, পরিষ্কার দেখবে যে অভিষেক তো কাটছেই, লিস্টন দূরে দাঁড়িয়ে দেখছে, সেও কিন্তু স্পিডে এসে নৌফলকে ধরতে পারছে না, ওখানে কিন্তু ব্লকের রাস্তা দেখছে না। সো যে প্লেয়ারটার মধ্যে প্রোডাক্টিভিটি নেই তোমার ম্যাচের ক্ষেত্রে, সেই প্লেয়ারটার সেইভাবে কন্ট্রিবিউশন নেই, তাকে টানার অর্থ কি সিরিয়াসলি জানি না। কেন সাহাল আব্দুল সামাদ আরও বেশি গেম টাইম পাচ্ছে না, কেন মনভীর সিং গেম টাইম পাচ্ছে না, কেন আজকের ম্যাচে আমায় রানোয়াড়াকে ইউজ করা হলো না, কারণ শুভাশিস কিন্তু স্ট্রাগল করছিল। অভিষেক টেকচাম সিংকে অনেক আগে লেফটে আনা দরকার ছিল, রবসনের সাথে তারা একটা ভালো জুটি তৈরি হতে পারতো। আমায় রানোয়াড়াকে ডান দিকে নিয়ে যাওয়া যেতে পারতো, সেই ক্ষেত্রে বারবার করে নৌফল উঠে আসছিল, ওটা বন্ধ হতে পারতো। এবং আমায় রানাওয়াড়ে এবং মেহতাব সিং যেহেতু তারা ফিজিক্যালি স্ট্রং, তারা কিন্তু যথেষ্ট ভালো ট্র্যাক ব্যাক করতে পারে। তো ওই জায়গাতে আমার মনে হয় পার্সোনালি যে ডান দিকে আমায় রানাওয়াড়ে এবং বাঁ দিকে পার্টিকুলার অ্যাটাকের খাতিরে অভিষেক টেকচাম সিংয়ের কিন্তু আসা দরকার ছিল। এবং আমার পার্সোনালি দেখো মনে হয় যে
একটা টিম তো সব ম্যাচ জিতবে না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তাকে কোথাও না কোথাও তো এসে ধাক্কা খেতেই হবে, হারতে হবে, তার জয়ের রথ থামবে, তাকে থামানোর মতো কেউ না কেউ তো অপেক্ষা করে বসে রয়েছে। কিন্তু কিন্তু আজকের এই ম্যাচ থেকে এবং আগের দিনের ম্যাচ থেকে এই দুটো ম্যাচকে যদি একদম মার্জ করে দেওয়া হয়, দুটো ম্যাচকে যদি একদম এক এক পেশে একটা 180 মিনিটের ম্যাচ করে দেওয়া হয়, তাহলে পরের যে জামশেদপুর ম্যাচ রয়েছে ওয়েন কোয়েলের, তিনিও কিন্তু আপাতত মানে খোঁচা খাওয়া বাঘের মতো রয়েছেন। তিনি পরপর দুটো ম্যাচ থেকে জাস্ট 1 পয়েন্ট পেয়েছেন, মোহনবাগানও সেটা। তো তিনি কিন্তু ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবেন, আজকের প্রবলেমগুলোকে তিনি নোট ডাউন করবেন, এবং তিনি লো ব্লক ফুটবল খেলতে পছন্দ করেন। এত ইজি হবে না তার লো ব্লককে ভাঙার। কাউন্টার অ্যাটাকে জামশেদপুর যথেষ্ট ডেঞ্জারাস, তারা কিন্তু পাল্টা দেওয়ার চেষ্টা করবে, এবং যখন কাউন্টার অ্যাটাকে মোহনবাগানের ডিফেন্সের একটা বারবার করে সেকি সিচুয়েশন তৈরি হচ্ছে, সেখানে আজকে ভিশাল কায়েত না থাকলে, ওই ধরনের কিছু অনবদ্য সেভ আমরা না দেখলে, হয়তো বলতাম যে আজকের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু আরও খারাপ হতে পারতো মোহনবাগানের জন্য। উল্টো দিকে আমি যদি দেখি যে এত পরিমাণে সেট পিস, প্রায় বোধহয় গোটাকুড়ি কর্নার, কিন্তু সেই কর্নারের মধ্যে সেই অর্থে ভেরিয়েশনস নেই। একটা সময় শুধুমাত্র পেত্রাতোসের কর্নারটা সোজা এসে গোলকিপারের কাছে এসেছিল, গোলকিপার সেটা ক্লিয়ার করেছে। ফুরবারও ভালো গোলকিপিং স্কিল আজকে আমরা দেখেছি, তারও গোলকিপিংয়ের জন্যও হয়তো মুম্বাইয়ের কিছু কিছু ক্ষেত্রে যে থ্রেট, সেটা কিন্তু বন্ধ হয়েছে। কিন্তু আমার আরও একটা জায়গা আমার পার্সোনালি ফিল হয়েছে ম্যাচ দেখে, যে রবসন রবিনো যদি 100% ফিট থাকতো, কারণ তাকে শুরু থেকে দেখে মনে হয়েছে হি ইজ ফিট, তাহলে কেন সে শুরু থেকে নয়? কারণ জেসন কামিংস অ্যাকচুয়ালি যে রোলটার জন্য তাকে নামানো হয়েছিল, সেটা তো কন্টিনিউয়াসলি সে প্লে করতে পারেনি। উপরন্তু বেশিরভাগ সময়ে দেখা গেছে যে হি ইজ প্লেয়িং লাইক অ্যান এক্সট্রা প্লেয়ার। তো এই রকম যদি তোমার স্ট্র্যাটেজিক্যাল মিস্টেকস হয়, এই রকম যদি তোমার প্ল্যানিংয়ে কোথাও ঘাটতি থেকে যায়, তাহলে অপোনেন্ট যারা তাদের খুবই সীমিত ক্ষমতা নিয়ে আসছে, টিমের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মাঠের বাইরে রেখে যারা আসছে, তারা তো এরকম একটা রেজাল্ট এক্সপেকটেশন রেখেই আসছে, এবং সেটাই তারা পেয়েছে। দুটো বিষয় আমার লাস্ট বলার রয়েছে। এক হচ্ছে ভালপুইয়া আগের দিনকে রেড কার্ড দেখেছিল, আজকে সে পুরো ম্যাচ খেললো, আজকে সে টিম লিস্টে ছিল। কিভাবে, কেন, সিরিয়াসলি জানি না, কারণ কোথাও কোনো রকম ক্ল্যারিফিকেশন ছিল না, কারোর তরফ থেকে ছিল না, না কোনো জার্নালিস্ট, না ক্লাব, না কর্তৃপক্ষ কারোর তরফ থেকে, যে ভালপুইয়ার রেড কার্ডটা উইথড্রন হয়ে গেছে। প্রতিবার যদি এরকম রেড কার্ড কেউ দেখে, এইবারে বোধহয় 2-3বার হয়ে গেল, আর রেড কার্ড যদি উইথড্রন হয়ে যায়, তাহলে মাঠের মধ্যে রেফারি রেড কার্ড দেখানোর আর খুব একটা প্রয়োজন নেই, সেটা খুব বৃথাই হয়ে যায়। এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে যেটা পেত্রাতোসের গোলটা অফসাইডে বাতিল হয়েছে, সেটা কতটা অফসাইডের জন্য বাতিল হয়েছে আর কতটা অবস্ট্রাকশন টু দ্য গোলকিপারে বাতিল হয়েছে, সিরিয়াসলি আমার জানা নেই। কারণ যেভাবে রিপ্লেতে বারবার অন্ততপক্ষে দেখে মনে হয়েছে, সেখানে একবারের জন্য মনে হয়নি যে পেত্রাতোস খুব একটা অফসাইডে রয়েছে, রাদার মনে হয়েছে সে অনেক বেশি কিন্তু অবস্ট্রাক্ট করছে গোলকিপারকে। আর যে প্লেয়ারকে নিয়ে আমি কথা বলে ভিডিওটা শেষ করতে চাই, সেটা হচ্ছে জনি কাউকো। অলওয়েজ কি হয় যে আমরা বাংলার ফুটবলে দেখেছি, বিশেষ করে আমি ইস্ট বেঙ্গলের ভিডিও বানাতে গিয়ে বারবার বলেছি, যে এই যে এক্স প্লেয়ার যারা রয়েছে না, তারা কিন্তু বেগ দিয়ে যায়। ইস্ট বেঙ্গলকে বহুবার হয়েছে বেগ দিয়ে গেছে। তা আজকে মোহনবাগানের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার হলো। জনি কাউকো যে শুধুমাত্র অ্যাসিস্ট করেছে তা কিন্তু নয়, জনি কাউকো যে অ্যাঙ্কারের রোলটা প্লে করেছে, জনি কাউকো যেভাবে মাঝমাঠটাকে কন্ট্রোল করেছে, জনি কাউকো যেভাবে রিদিমটা কন্ট্রোল করেছে, জনি কাউকো যেভাবে স্পেসগুলোকে বারবার করে জ্যাম করার খেলাতে মত্ত হয়ে গেছে একটা সময়ে, যে কোনোভাবেই আমি মাঝখান থেকে স্পেস দেবো না মোহনবাগানের কোনো প্লেয়ারকে, যেভাবেই হোক না কেন, সেটা আমরা দেখেছি। এবং যখন জনি কাউকো দ্বিতীয়বার ইঞ্জুরিটাকে ফিল করলো, ওর যে এক্সপ্রেশনটা, ওই যে অ্যাঙ্গারটা, ওটাই শো করছে যে আই ওয়ান্ট টু প্লে ফর 90 মিনিট ফর গড সেক, আমাকে খেলতে দাও 90টা মিনিট, আমি আর কিছুক্ষণ মাঠের মধ্যে থাকতে চাই। হি ওয়াজ আ চ্যাম্পিয়ন প্লেয়ার, হি ইজ অলওয়েজ আ চ্যাম্পিয়ন প্লেয়ার, হি ইজ আ চ্যাম্পিয়ন মাইন্ডেড প্লেয়ার। ইন্ডিয়ান ফুটবলে যেখানেই খেলেছে সেখানেই সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, মোহনবাগান হোক, ইন্টারকাশি হোক। মুম্বাইয়ে কী হবে সেটা তো এই সিজনের আর তোমার 6-7টা ম্যাচ হওয়ার পর বুঝতে পারা যাবে। বাট এই ধরনের একজন মেন্টালিটির প্লেয়ার তোমার যখন মাঝমাঠে থাকে, সে যখন অ্যাঙ্কারের রোলটা প্লে করে, সে যখন বক্স টু বক্স ফুটবলটা খেলে, সে যখন অপোনেন্টকে স্ক্রিন করে, একজন কোচের কাজ যে কতটা ইজি হয়ে যায়, এইসব ম্যাচ দেখলে আমরা বুঝতে পারি। হয়তো সের্জিও লোবেরা আজকে আহমেদ জাহু, হুগো বুমো এরকম কিছু প্লেয়ারকে তিনি মিস করছিলেন, বাট
এখান থেকে কিছু বলার নেই, কারণ তিনি এমন একটা সিচুয়েশনে দায়িত্ব নিয়েছেন, খুব বেশি তার কাছে বলার ছিল না। এবং যখন আমরা সবাই কথা বলেছি যে মোহনবাগানের একজন সেন্ট্রাল মিডফিল্ডার লাগবে, একজন অ্যাঙ্কার লাগবে, একজন গেম কন্ট্রোলার লাগবে, তখন সবাই সেই জায়গাতে দেখা গেছে যে একমত হয়েছে, মানে যাদের ভয়েসের কোনো দাম নেই তারা একমত হয়েছে। কিন্তু সের্জিও লোবেরা তিনি এসে বলেছেন না, আমার যা টিম রয়েছে দ্যাটস দ্য বেস্ট টিম এবং আমি সেইভাবেই খেলবো। তিনি প্রথম 4টে ম্যাচ খেলে ভীষণভাবে আনন্দ দিয়েছিলেন সবাইকে, কিন্তু তারপর যত টাফ টিম তার সামনে আসছে, যেভাবে আস্তে আস্তে প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে, সেখানে অনেক মোহনবাগান সমর্থকই হয়তো এই মুহূর্তে ভাববেন যে আরও কি একজন প্লেয়ার এই টিমটাতে ঢোকাটা যুক্তিপূর্ণ ছিল না? একজন কি অ্যাঙ্কারের দরকারটা এই মুহূর্তে সের্জিও লোবেরা ফিল করতে পারছেন না? তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ম্যাচটা কেমন দেখলে অবশ্যই বলতে ভুলো না কমেন্ট বক্সে। আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যা কিছু বলার ছিল আই হোপ আমি বলতে পেরেছি। তোমাদের এবার যা বলার রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।